সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। ক্লাস 12 কেমিস্ট্রি বিষয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে দবন অর্থাৎ সলিউশন। ওকে, তো এই চ্যাপ্টারে বাছাই করা গুরুত্বপূর্ণ 1 মার্কের প্রশ্ন সেই সঙ্গে তার উত্তর নিয়ে আসছি। ওকে, তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। ঠিক আছে, আগাম পরীক্ষাগুলো তোমরা অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এবং শেষে যদি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করতে ভুলবে না। শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, সংখ্যাগত ধর্ম বলতে কী বোঝায়? খুব ইম্পর্টেন্ট। সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম বলতে কী বোঝায়? ওকে, মনে রাখবে, দমনের যেসব ধর্ম দাবকণার সংখ্যার উপর নির্ভরশীল কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল নয় তাদের সংখ্যাগত ধর্ম। বোঝা গেছে? খুব ভালো কোশ্চেন, এটা 1 মার্কের প্রশ্ন। তাই দমনে যেসব ধর্ম দাবকণার সংখ্যার উপর নির্ভরশীল কিন্তু দ্রাবের প্রকৃতির উপর না, বলে সংখ্যাগত ধর্ম। ওকে, চলে আসবো কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে, কি বলছে? অনুদ্বায়ী দাবের দমনের 4টি সংখ্যাগত ধর্মের নাম লেখো। 4টি সংখ্যাগত ধর্ম কী কী রয়েছে? 1 নম্বর চলে আসি, বাস্তুচাপের আপেক্ষিক অবনমন। 2 নম্বর দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন। 3 নম্বর দেখো হিমাঙ্কের অবনমন, দমন অভিশ্রবণ। এই 4 ধরনের, ঠিক আছে, সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিস বলা হয়। ওকে, সংখ্যাগত, সমাবর্তী, কলিগেটিভ ধর্ম 4টে হয়। ওকে, এগুলো পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্ট্যান্ট। বুঝতে পেরেছো? 3 নম্বর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কী বলেছে, আদর্শ দমনের 2টি বৈশিষ্ট্য লেখো। খুব ভালো কোশ্চেন, আদর্শ দমনের 2টি বৈশিষ্ট্য কী বলেছে? প্রথম দেখো, আদর্শ দমন রাউল্টি সূত্র মেনে চলবে এবং এই ক্ষেত্রে ডেলভি মিক্সিং, ঠিক আছে, 0 ডেলএইচ মিক্সিং 0 হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন দেয়। ওকে, 1 মার্কের প্রশ্ন আসে, বিভিন্ন প্রশ্ন হয়। আদর্শ 2টি বৈশিষ্ট্য ডেলভি মিক্সিং আর ডেলএইচ মিক্সিং 0 হয়। বুঝতে পেরেছি? 4 নম্বর কোশ্চেন দেখো, অভিশ্রবণ চাপ কাকে বলে? খুব ভালো কোশ্চেন, 1 মার্কের। কী বলেছে? যখন কোনো দ্রবণ এবং তার দ্রাবক, ঠিক আছে, যখন কোনো দ্রবণ ও তার দ্রাবক একটি অর্ধবেদ্য পর্দার দ্বারা পৃথক থাকে, ওকে, তখন দ্রাবকের দিকে দ্রাবক অণুর দ্রবণের অভিশ্রবণ বন্ধ করার জন্য যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করতে হয় তাকে বলা হয় কি? দ্রবণের অভিশ্রবণ চাপ। এবারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো এখানটা এটা হচ্ছে অর্ধবেদ্য পর্দায়, এটাকে আছে দ্রবণ। ওকে, এখানটা কী আছে? দাবক। বুঝতে পেরেছো? তা আমরা কী হয় না, দাবক থেকে কী হয়, এদিকে অভিশ্রবণ প্রক্রিয়া হয়। ওকে, মানে দাবক থেকে দ্রবণ থেকে প্রবাহ ঘটে অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে। বুঝতে পেরেছো? এই দ্রবণের ওপর এইখানে চাপ যদি প্রয়োগ করে, চাপ প্রয়োগ করলে কী হয় না, এই যে অভিশ্রবণ হচ্ছিল দাবক করে এদিকে যাচ্ছিল, এটা যাবে না, বন্ধ হয়ে, এটাকেই বলে অভিশ্রবণ চাপ। বোঝা যায় কী বললাম? তাই যখন কোনো দ্রবণ তার দ্রাবক একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকে, তখন দাবকের দিক থেকে দ্রাবকগুলো দ্রবণে অভিশ্রবণ বন্ধ করার জন্য, অভিশ্রবণ চাপ না এটা, অভিশ্রবণ বন্ধ করার জন্য যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করে তাকে বলা হয় অভিশ্রবণ চাপ। বোঝা গেছে? এইভাবে অ্যান্সার লিখবে প্রত্যেকটা কোশ্চেনের স্ক্রিন। এই কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। কী বলেছে? বিপরীত অভিশ্রবণ কাকে বলে? রিভার্স অসমোসিস কাকে বলা হয়? বিপরীত অভিশ্রবণ কী বলেছে দেখো, কীভাবে অ্যান্সার লিখবে দেখো। বিশুদ্ধ দাবক ও তার দাবন অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত অবস্থায় দ্রবণের ওপর অভিশ্রবণ চাপ অপেক্ষা বেশি চাপ প্রয়োগ করলে, ওকে, দ্রবণ থেকে দাবক অণুর অর্ধপর্দা ভেদ করে বিশুদ্ধ দাবকের দিকে প্রবাহ ঘটে। এই ঘটনাকে বলা হয় বিপরীত অভিশ্রবণ। এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা, ঠিক আছে, এখানটা ধরো দ্রবণ আছে, এখানে দ্রাবক আছে। ওকে, তা এমনি অভিশ্রবণ কী হয়, এদিকে অভিশ্রবণ ঘটে, এদিকে যায়, দাবক কণাগুলো এদিকে যায়। ওকে, এবার যদি এখানে যদি বেশি চাপ প্রয়োগ করা হয়, বেশি চাপ মানে অভিশ্রবণ চাপ অপেক্ষা বেশি হয়, তখন কি হয়, এই দ্রবণ থেকে দাবকের দিকে প্রবাহ ঘটে। কার প্রবাহ করে? দ্রাবক অণুর প্রবাহ ঘটে। বুঝতে পেরেছো? তাহলে উল্টো দিকে হচ্ছে, বিপরীত দিকে হওয়ার জন্য বিপরীত অভিশ্রবণ বলে। বুঝে গেছি? বুঝতে পেরেছো? তাহলে বিপরীত দিকে অভিশ্রবণ যেভাবে হওয়ার কথাটা উল্টো দিকে ঘটার জন্য যে ঘটনা সেটাকে বলে বিপরীত অভিশ্রবণ। ওকে, বিপরীত অভিশ্রবণ প্রক্রিয়া একটা উদাহরণ কি না, বিপরীত অভিশ্রবণ প্রক্রিয়া একটা উদাহরণ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিপরীত অভিশ্রবণ কাকে বলে একটা উদাহরণ বা প্রয়োগ না, লবণাক্ত জল থেকে লবণমুক্ত জল উৎপাদন করে যেন বিপরীত অভিশ্রবণ প্রক্রিয়া ব্যবহৃত হয়। ওকে, কোশ্চেন আমি 7 চলে আসি। খুব ভালো কোশ্চেন। আইসোটোনিক দমন কাকে উদাহরণ দাও? ওকে, এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন। আইসোটোনিক দমন কাকে বলা হয়? যে দমন দুটি অভিশ্রবণ চাপের মান সমান তাদের আইসোটোনিক দমন বলে। কি বলেছে? যে দমন দুটি অভিশ্রবণ চাপের মান সমান তাদের আইসোটোনিক দমন। যেমন হচ্ছে 0.1 m গ্লুকোজ
0.1 m সুক্রোজ, এই যে দ্রবণ দুটো আছে দেখো, এদের গাঢ়ত্ব কী আছে, এবার অভিশমন চাপও একই হয়, তাই এটা আইসোটোনিক দ্রবণ বলা হয়। বুঝতে পেরেছো? এবার নেক্সট দেখো, হিমাঙ্ক রোধক একটি পদার্থের নাম কি? অ্যান্সার কি? ইথিলিন গ্লাইকল, সংকেত CH2OH CH2OH। হিমাঙ্ক রোধক দ্রবণ কোথায় হয়? তার শীত প্রধান দেশে গাড়ির রেডিয়েটর থাকে না, রেডিয়েটর, যেখানে শীতে কী হয়, জল জমে যায়, সেই জমাকে রোধ করে যে ইথিলিন গ্লাইকল মেশানো হয়। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 9 দেখো, সালফিউরিক অ্যাসিড দ্রবণের কোনো দ্রবণের নর্মালিটি ও মোলারিটির মধ্যে সম্পর্ক কী? দ্রবণের কোনো দ্রবণ নর্মালিটি মোলারিটির মধ্যে সম্পর্ক কী? নর্মালিটির সমান 2 গুণিত মোলারিটি, কারণ এই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে প্রতিস্থাপন হাইড্রোজেন পটাশিয়াম দুটো আছে, এই জন্য নর্মালিটি সমান 2 গুণিত মোলারিটি। যদি নাইট্রিক অ্যাসিড হতো তাহলে এই ক্ষেত্রে কি নর্মালিটি মোলারিটি পরস্পর সমান হতো, বা HCl অ্যাসিড হলে সেক্ষেত্রে একই রকম হতো। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে আসবো। তোমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না। দেখো জলের কে মানে বলছি হিমাঙ্ক অবনমন ধ্রুবক, মান 1.8 কিলো কেলভিন কেজি মোল ইনভার্স, কথাটির অর্থ কী? তাহলে জলের KF এত কথাটির অর্থ কী? বুঝতে পেরেছো? কী বলেছে? 1 কেজি জলে 1 মোল অনুদ্বায়ী দাব দ্রবীভূত করলে জলের হিমাঙ্কের এত অবনমন ঘটে, এত কেলভিন অবনমন ঘটে। বুঝতে পেরেছো? 1 কেজি জলে 1 মোল দাব দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন এত ঘটবে। ওকে, 11 কোশ্চেন দেখো, মানবদেহের রক্ত 0.84% NaCl দ্রবণের সঙ্গে কী হয়? অ্যান্সার কি? আইসোটোনিক। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই দ্রবণটা কি স্যালাইন হিসেবে আমাদের ইউজ করা হয় না, স্যালাইন হিসেবে শরীরে প্রয়োগ করা হয় 0.84% NaCl দ্রবণকে, যা আমাদের রক্তের সঙ্গে আইসোটোনিক, মানে অভিশমন চাপ একই হয়। ওকে, কোশ্চেন নাম্বার 12, স্ফুটনাঙ্কের ক্রম অনুযায়ী সাজাও, মানে ঊর্ধ্বক্রমে সাজাও। 0.00 m NaCl, 0.001 m ইউরিয়া, এটা ইউরিয়া সংকেত, 0.001 m ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো স্ফুটনাঙ্কের ক্রম কী হবে? দেখো MgCl বিয়োজিত হয়ে কি সবথেকে বেশি আয়ন উৎপন্ন করবে? MgCl যদি বিয়োজিত হয় তাহলে কী হয়? Mg2+ আর হচ্ছে দুটো Cl- আয়ন, তার মোট কটা আয়ন উৎপন্ন? 3টে আয়ন উৎপন্ন করলো। NaCl বিয়োজিত হয় কোথাও উৎপন্ন করে দুটো আয়ন, Na+, Cl- আয়ন দুটো আয়ন, আর ইউরিয়াতে বিয়োজিত হবে না। তাহলে কোন ক্ষেত্রে বেশি আয়ন উৎপন্ন হলো? এই যৌগটার ক্ষেত্রে। কী হচ্ছে? স্ফুটনাঙ্কের উন্নয়ন কি একটি কলিগেটিক ধর্ম বা সংখ্যাগত ধর্ম, তাই স্ফুটনাঙ্কের উন্নয়ন কার বেশি? স্ফুটনাঙ্ক এই যৌগের সব থেকে বেশি হবে। তারপর NaCl এর কম, কারণ এর হচ্ছে তড়িৎ অবিশ্বাস্য পদার্থ, এ বিয়োজিত হয় না। কোশ্চেন নাম্বার 13, সাধারণ লবণ জলে দ্রবীভূত হয়ে জলে দ্রবীভূত করলে স্ফুটনাঙ্ক কী হবে? বৃদ্ধি পায়। সাধারণ লবণ জলে দ্রবীভূত করলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, হিমাঙ্ক কী হয়? অবশ্য হ্রাস পায়, আর অভিশমন চাপও হ্রাস পায়, অভিশমন চাপ বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার 14, গাঢ়ত্বের এককটি উষ্ণতা পরিবর্তন অপরিবর্তিত, অ্যান্সার কি? মোলারিটি। মোলারিটি এককটি উষ্ণতা পরিবর্তন কী থাকবে? অপরিবর্তিত থাকবে। ওকে, কোশ্চেন নাম্বার 15, 10% ও 15% ইউরিয়া দ্রবণের মধ্যে কোনটির বাষ্প সব থেকে বেশি? অ্যান্সার কী হবে? 10%। ওকে, 10% 15% ইউরিয়া দ্রবণের মধ্যে কোনটির বাষ্প সব থেকে বেশি? 10% ইউরিয়া দ্রবণ। কারণ হচ্ছে ইউরিয়া হচ্ছে অনুদ্বায়ী পদার্থ, এই যত বেশি পরে জলে যোগ করবে, ঠিক আছে, তা জলের বাষ্পায়ন কম হবে। বুঝতে পেরেছো? কারণ ইউরিয়া কিছু জায়গায় জুড়ে থাকবে, এই জন্য যত কম থাকবে তত তার বাষ্পচাপের মানটি বেশি হবে। এখানে শেষ করছি ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি প্রশ্ন বিষয় ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলোর মধ্যে 1 মার্কের প্রশ্ন, MCQর প্রশ্ন পাবে। ওকে।